ফুটবল ম্যাচ, ফাইনাল, ড্রামা না সিনেমা নাকি জীবনের গল্প, তাতে ঢাকা মরক্কোর স্বপ্ন সব ছাপিয়ে সাদিও মানে হয়ে গেলেন নায়ক। লা লিগায় ফিরে এলো টাইটেল রেস। ইংল্যান্ড আর ইতালির লিগ লিডাররা প্রস্তুত চ্যাম্পিয়ন্স লিগে লড়তে। আর আপনাকে স্বাগত ফুটবল পাঁচ মিশালিতে। যা আপনি দেখেছেন, আরও যা দেখবেন, সবকিছুই 5 পয়েন্টে। নাম্বার 1, আপনি জানেন কোত্থেকে আজ শুরু করতে চাই আমরা। সচরাচর আমরা ইউরোপের টপ 5 লিগ নিয়ে কথা বলি, কিন্তু আফ্রিকা কাপ অফ নেশনসের ফাইনালে যা ঘটেছে, এরপরে এই নিয়ে কথা না বললে তা হয়ে যাবে অন্যায়। আমরা প্রথম পয়েন্টটাই তাই সেখানে রেখেছি। আমরা বলছি আ গেম অফ লাইফ, জীবন বুঝিয়ে দেওয়ার এক ম্যাচ দেখেছে আফ্রিকা কাপ অফ নেশনস। এবং এই ফাইনালে মরক্কোকে হারিয়ে সেনেগাল আরও একবার আফ্রিকার সেরা দল হয়েছে। এই কথাটা যত সহজে বলে দেওয়া গেল, এর আগে ম্যাচের যা অবস্থা, ম্যাচের ভেতরের যা ঘটনা, ম্যাচের পরবর্তীতে যা যা ঘটেছে বা এখনও যা যা ঘটছে, এ সব কিছু নিয়ে আলোচনা করতে গেলে ডিফারেন্ট একটা প্রোগ্রামই হয়তো আমাদের দরকার হবে। তবে এই জায়গায় কিছু মুহূর্ত বোধহয় আমাদের সামনে আছে। ব্রাহিম দিয়াজের মুখ ঢাকা, আর এই জায়গায় সাদিও মানের সেই উদযাপন। কেন আমরা এই ফাইনাল ম্যাচটাকে বলছি লাইফ, অথবা কারো কারোর জন্য হয়তো এটা লার্জার দ্যান লাইফ। ম্যাচ চলছে, ফাইনাল ম্যাচ, যে ম্যাচটা এক্সট্রা টাইমে গড়াবে করছে, কিন্তু 90 মিনিটের পরে যে ইনজুরি সময় যোগ করা হয়েছে বা অ্যাডিশনাল টাইম, যাই আপনি বলেন না কেন, সেখানে সেনেগাল একবার বল জালে জড়িয়েছিল, কিন্তু রেফারি জানালেন যে না, ওটা গোল হয় নাই, গোলের বিল্ড আপে একটা ফাউল হয়েছে। যদিও অনেকের মতে সেটা আসলে ন্যায়সঙ্গত একটা গোলই ছিল। সেনেগাল সেখানে তাদের হৃদয় ভঙ্গ হয়েছে, কিন্তু সেনেগাল তবুও ম্যাচে তখনও ভালো মতো টিকেছিল। ম্যাচের আরও পরের মুহূর্তে ওই এক্সট্রা টাইম বা অ্যাডিশনাল টাইমের এই ঘটনা, যখন ব্রাহিম দিয়াজকে টেনে ফাউল করা হলো এবং পরে গিয়ে রেফারি ভিএআর চেক করলেন। ভিএআর চেক করে জানা গেল যে ওটা একটা পেনাল্টি। যদি রেফারি ওই জায়গায় ইন্টারভিন না করতেন বা রেফারি যদি শুরুতে ওখানে পেনাল্টি কিকটা দিতেন, তাহলে ঘটনা হয়তো অন্যরকম হতো। কিন্তু যখন একবার ভিএআরে গেল, ব্রাহিম দিয়াজকে টেনে ফেলার ওই দৃশ্যটা আর এড়ানো গেল না, এবং সেই কারণেই পেনাল্টিটা পেয়ে গিয়েছিল মরক্কো। ওই মুহূর্তেই ঘটনার অবতারণা। সেনেগালের ফুটবলাররা চিন্তা করলেন তাদের বিপক্ষে হচ্ছে এক অন্যায়, তারা আর এই ম্যাচ খেলবেন না। সেনেগাল কোচ প্লেয়ারদেরকে ডাক দিলেন, প্লেয়াররা চলে গেল টানেল ধরে বাইরে। মরক্কোর গোটা মাঠে যারা উপস্থিত ছিলেন তারা সবাই টেলিভিশন সেটের সামনে আমরা সবাই অবাক হয়ে দেখছি এক ইতিহাস, কুখ্যাত ইতিহাস, যে একটা দল আর এই মাঠে খেলতে চায় না, তাও আবার আফ্রিকা কাপ অফ নেশনসের ফাইনাল ম্যাচ। মরক্কোর সবাই মাঠে ছিলেন, সেনেগালের একজন মাঠে ছিলেন। তার নাম কি? তার নাম সাদিও মানে। সেই সাদিও মানে এরপরে টানেল দিয়ে ছুটে গেলেন, তিনি তার টিমমেটদেরকে ডেকে ফেরত আনলেন মাঠে। এর ভেতরে প্রায় 15 থেকে 17 মিনিট গড়িয়ে গেছে যখন মাঠে খেলাটা আর চালানো যায়নি। আর কয়েক মিনিট গড়ালে হয়তো ম্যাচটা অ্যাবান্ডন করতে হতো রেফারিকে। এই এত লম্বা সময়ের পরে যে স্পট কিকটা রেফারি আসলে দিয়েছিলেন, সেটা তো বলবৎ আছে। সেই স্পট কিক নিতে গেলেন ব্রাহিম দিয়াজ, যিনি টুর্নামেন্টের টপ স্কোরার, যিনি স্পেন বাদ দিয়ে মরক্কোকে বেছে নিয়েছিলেন জাতীয় দলের হয়ে খেলার জন্য। সেই ফাইনালের মুহূর্ত, 50 বছরের অপেক্ষা মরক্কোর বোধহয় ঘুচতে যাচ্ছে। 19 সেকেন্ড মোটে বাকি আছে ঘড়িতে। ওই সময় এই ব্রাহিম দিয়াজ নিলেন এক স্পট কিক। আপনি জানেন তিনি কি উদ্ভট ঘটনা ঘটিয়েছেন, এবং পৃথিবীর ইতিহাসে ওই মুহূর্তটা তাই ঢুকে গেছে, ফুটবল ইতিহাসে তো বটেই। পানেনকা ওখান থেকে কেউ মারেন নাকি? পানেনকা শট করলেন এবং ব্রাহিম দিয়াজ এরপরে বুঝতে পারলেন বাকি জীবন তার জন্য সাক্ষাৎ দোজক। এরপরে ম্যাচ গড়ালো এক্সট্রা টাইমে, আর এক্সট্রা টাইমে ওই মরক্কোকে ডুবিয়ে সেনেগাল ম্যাচটা জিতে বের হয়ে গেল। আর ওই ম্যাচ শেষে সব কথাবার্তা তাই একজনকে কেন্দ্র করে, তার নাম সাদিও মানে। তাকে ম্যাচ শেষে জিজ্ঞাসা করা হলো যে আপনি কেন মাঠ ছেড়ে চলে গেলেন না? আপনার সব টিমমেট তো চলে গেছে টানেলে এবং তারা সবাই ড্রেসিং রুমে, আপনি কেন দাঁড়িয়ে থাকলেন মাঠে একা একা? তখন সাদিও মানের জবাব, তিনি এটা হতে দিতে চাইছিলেন না। রেফারি তো মানুষ, তিনি বলছেন রেফারি তো মানুষ, তার ভুল হতে পারে, তার একটা ভুলের জন্য আমি মাঠ ছেড়ে চলে যাব এবং গোটা বিশ্ব এই ম্যাচটা দেখার জন্য অপেক্ষায় আছে, আমরা কি করছি? এটা সাদিও মানে কিছুতেই মানতে পারছিলেন না, এবং সে কারণেই তিনি গিয়ে আরও একবার খেলাটা
চালু করেছিলেন এবং সেই সেনেগালি ঘটনাক্রমে হয়েছে চ্যাম্পিয়ন। তিনি বলছেন রেফারি একটা পেনাল্টি দিল আর আমরা মাঠ ছেড়ে বেরিয়ে গেলাম। এটা আফ্রিকার ফুটবলের জন্য কি জঘন্য ব্যাপার হতো, লাগলে হারবো, তাও ফুটবলে এসব হতে দেওয়া যাবে না। এই হচ্ছে সাদিও মানে, যিনি বলেছিলেন আমি যখন রিটায়ার করব তখন যেন লোকে আমাকে ফুটবলার হিসেবে মনে না রাখে, লোকে যেন আমাকে মনে রাখে আমি একজন ভালো মানুষ। এই হচ্ছে সাদিও মানে, মানে মানে জীবন। সাদিও মানে মানে বোধহয় আলাদা এক জীবন। এবং সাদিও মানে কিছুদিন আগে রিও ফার্ডিনান্ডকে দেওয়া একটা ইন্টারভিউতে বাংলাদেশি সমর্থকদের কথাও বলেছিলেন। তার জীবনে ঘটে যাওয়া এক অদ্ভুত ঘটনা তিনি বর্ণনা করেছিলেন এবং সেখান থেকে তিনি যে কিভাবে নিজেকে মেলাতে পারেন সেটাও আমাদেরকে মনে করিয়ে দিয়েছিলেন। তিনি বলছিলেন রমজান মাসে একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, একদল বাংলাদেশি আমাকে হাত ছেড়ে ডাকলো, বলল এদিকে এসো, ইফতার করে যাও। আমি উল্টো বললাম আরে তুমি তো আমাকে চেনোই না, কেন দাওয়াত দিচ্ছ? ওরা জানতো না যে আমি ফুটবলার নাকি। সাধারণ একজন হিসেবেই ওরা আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। এই যে সবকিছু সবাই মিলে ভাগ করে নেওয়া, এসব আমাকে ছুঁয়ে যায়। ওই ঘটনাটা দেখুন তাকে কি করে প্রভাব ফেলেছিল যে তিনি সেটা আবার একটা ইন্টারভিউতে গিয়ে বলছেন। মানে সাদিও মানে তো তার ক্লাবের হয়ে খেলেন সৌদি আরবে এবং সৌদি আরবে তো বাংলাদেশি প্রবাসীরা থাকেন, তাদের সঙ্গে দেখা হয়েছিল। সেই বাংলাদেশিদের কথা সাদিও মানে মনে রেখেছেন তো রেখেছেনই, তিনি সেটা আবার ইন্টারভিউতে গিয়ে বলছেন। এবং তিনি আসলে মানুষ হিসেবে কোন জায়গায় যেতে চান, কোথায় পৌঁছতে চান, সেটা তিনি এই ইন্টারভিউতে খুব ভালো মতো বর্ণনা করেছিলেন। এবং সেনেগালের এই জয়ের পেছনে তাদের এই নাম্বার 10, তাদের এই নায়ক অথবা আফ্রিকার মহানায়কই এখন সব কথার কেন্দ্র বিন্দুতে। তাতে মরক্কোর হয়তো হৃদয় ভেঙেছে, মরক্কোর হয়তো 50 বছরের আক্ষেপ আরও বেশি বেড়েছে। আর অন্যদিকে ব্রাহিম দিয়াজ এক দুঃস্বপ্ন নিয়ে মাঠ ছেড়েছেন যে জীবনে তিনি আর এই দিনটা কখনো ফেরত চাইবেন না। কিন্তু তারপরও সব কথাটাই সাদিও মানেকে নিয়ে। সেনেগাল অবশ্য জানতো যে এই রকম ঘটনা তাদের সঙ্গে ঘটতে পারে। তারা ভেবেছিল যে তারা বোধহয় কোনো একভাবে নিগৃহীত। এটা তারা ফাইনালের আগেই বুঝতে পেরেছিল। তারা ফাইনালের আগে মোটামুটি একটা স্টেটমেন্ট দিয়ে CAF অর্থাৎ আফ্রিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা তাদেরকে জানিয়ে দিয়েছিল যে মরক্কো তাদের সঙ্গে ঠিকঠাক করছে না। মরক্কো যেহেতু হোস্ট নেশন, তারা প্রপারলি আমাদেরকে ট্রেনিং গ্রাউন্ড দিচ্ছে না, তারা আমাদের দর্শকদের জন্য টিকিট দিচ্ছে না, তোমরা এই ব্যাপারগুলো দেখো। ম্যাচ যখন চলছে টাইব্রেকারের আগে এমনও ঘটনা ঘটেছে যে সেনেগাল গোলকিপার এডওয়ার্ড মেন্দি তিনি একটা টাওয়েল রেখেছেন পেছনে, যেটা হয় আর কি যে গোলকিপারদের সঙ্গে টাওয়েল থাকে, কারণ হাত ভিজে যায়, সেটার জন্য গ্রিপের জন্য আপনাকে একটু পর হাত মুছতে হয়। তার উপরে রাবাতে সেই সময় প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছিল, সেই টাওয়েল নিয়ে টানাটানি করছিল মরক্কোর বল বয়রা। কোনোভাবেই কোনো রকম অ্যাডভান্টেজ তারা দেবে না। এমনকি একটা পর্যায়ে আশরাফ হাকিমিও সেই টাওয়েল সরিয়ে দিয়েছিলেন। এত সব কিছুর বিরুদ্ধে গিয়ে একটা দেশকে স্তব্ধ করে দিয়ে সেনেগাল আর সাদিও মানে জিতেছেন আফ্রিকা কাপ অফ নেশনসের ফাইনাল। যদিও এই ফাইনালটা হয়তো অনেক অর্থে একটা কুখ্যাত ফাইনাল হয়ে থাকবে। ওই যে ম্যাচের 17-18 মিনিট একটা গ্যাপ ছিল না স্পট কিকের আগে, এটা তো মরক্কোর যে স্পট কিক টেকার অর্থাৎ ব্রাহিম দিয়াজ তার ওপরে মেন্টালি এফেক্ট করার কথা এবং হয়তো সেটা করেছেও। এবং সেটা নিয়ে মরক্কো এখন কমপ্লেন করছে। আবার যখন প্রেস কনফারেন্স হচ্ছে, সেই প্রেস কনফারেন্সে ওয়ালিদ রেগ্রেগুই যিনি মরক্কোর কোচ, তাকে অনেক সাংবাদিক আবার বলেছেন তুমি কবে এখান থেকে সরে যাবে, তুমি কেন এই দলের দায়িত্বে এখনো আছো, গ্যালারিতে শিশুরা কাঁদছে, তুমি কেন এখনো আছো। তখন কোচ আবার খুঁজে দেখেছেন যে ওই স্পেসিফিক রিপোর্টার কোন সংবাদ মাধ্যমের হয়ে কাজ করেন। আর সেনেগালের কোচ পরে যখন প্রেস কনফারেন্সে এসেছেন, মরক্কোর সাংবাদিক তারা আবার সেটা বয়কট করে চলে গেছেন, সেনেগালের সাংবাদিকরা হাততালি বাজিয়েছেন। অদ্ভুত সব ঘটনা এই আফ্রিকা কাপ অফ নেশনসে ঘটেছে এবং এই টুর্নামেন্টটা লোকে বোধহয় মনে রাখবে তাই আলাদা করে, যেটা হয়ে গেছে মরক্কো জো, অনেকটা মারাকানা জোয়ের মতো। কিন্তু এই সব কিছু ছাপিয়ে সাদিও মানে সবার ওপরে অনন্য এক উচ্চতায়। লোকে তাকে মনে রাখবে একজন ভালো ফুটবলার হিসেবে, 2 বার আফকন জেতা ফুটবলার হিসেবে, চ্যাম্পিয়ন্স লিগ উইনার হিসেবে, কিন্তু লোকে তাকে আরো বেশি মনে রাখবেন একজন ভালো মানুষ হিসেবে। এই হচ্ছে আফ্রিকা কাপ অফ নেশনস নামা। চলুন এবার আমরা চলে যাই লিগে। পয়েন্ট নাম্বার 2, হাই লিগা। আপনি বুঝতে পারেন বা বলতে পারেন যে এটা কিরকম একটা শিরোনাম হলো, হাই লা লিগা। এটা তো বার্সেলোনা ভিত্তিক হলো, কিন্তু এই কথা তো আমি বলছি না, এই কথা বলছে স্প্যানিশ দৈনিক আস। তারা বলছে আই লিগা, মানে এটার অর্থ করলে, বাংলা অর্থ করলে আবার অন্য জিনিস দাঁড়াবে যে লা লিগা আবারও ফেরত এসছে, উই হ্যাভ আ টাইটেল রেস। আজ যেমনটা বলছে, আসের সঙ্গে স্পোর্ট তারা বলছে যে টাইটেল রেস ফিরে এসছে,
এবং কেউ কেউ বলছে আর 1 পয়েন্টের মোটে ব্যবধান দুই দলের ভেতরে। মুন্দো দেপোর্তিভো তারাও লামিন ইয়ামালের ছবিটাকে সবার সামনে এনেছে, দেখাচ্ছে তারা বার্সেলোনা হেরে গেছে। আর মার্কা বলছে এত সব কিছুর পরও রিয়াল মাদ্রিদ আর আলভারো আরবেলোয়া মোটে 1 পয়েন্টে পিছিয়ে বার্সেলোনার চেয়ে। লা লিগার পয়েন্ট টেবিলে এই সপ্তাহে বড় ধরনের কোনো পরিবর্তন হয়তো আসে নাই, কিন্তু বড় ধরনের পার্থক্য ঘুচে গেছে। বার্সেলোনা 11 ম্যাচ টানা জেতার পরে রিয়াল সোসিয়েদাদের মাঠে হেরে গেছে। কিন্তু বার্সেলোনা যেভাবে ম্যাচটা হারলো এটা বোধহয় অনেককে অবাকও করেছে। একটা দল 5 বার বার পোস্টে বল লাগিয়েছে, তারপরও তারা সেই ম্যাচটা জিততে পারে নাই। ইউরোপের টপ 5 লিগে এমন ঘটনা ঘটেছিল সবশেষ 2020 সালে, যখন ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন এবং ম্যান সিটির ম্যাচে ব্রাইটন 5 বার বার পোস্টে বল লাগিয়েও সেই ম্যাচে হেরেছিল বার্সেলোনা। এখন সেই দলে এই ম্যাচে বার্সেলোনা কি খারাপ খেললো? মোটেই বার্সেলোনা খারাপ খেলে নাই, বরং রাফিনিয়া ছিলেন না বলে হয়তো একটা কারণ দেখানো যেতে পারে, কিন্তু তার অনুপস্থিতিও এই দলের খেলায় খুব একটা প্রভাব রাখে নাই। কিন্তু সোসিয়েদাদ বার্সেলোনাকে যেভাবে চমকে দিল আরও একবার তাদের ঘরের মাঠে, সেটা লা লিগার টাইটেল রেসটাকে নতুন করে জমিয়ে দিয়েছে। হান্সি ফ্লিক পর্যন্ত বলছেন তার ক্যারিয়ারের সবচেয়ে আনফরচুনেট ম্যাচ তিনি পার করেছেন সোসিয়েদাদের মাঠে। যারা আফ্রিকা কাপ অফ নেশনসের ফাইনালটা ওই মুহূর্তে দেখছিলেন তারা হয়তো পুরোপুরি ম্যাচটা দেখতে পারেন নাই, আমার মতোই দুটো একসঙ্গে দেখতে হচ্ছিল, কিন্তু তারপরও লোকে হয়তো বুঝতে পেরেছেন যে বার্সেলোনা এই ম্যাচে হারাটা হয়তো ডিজার্ভ করতো না। কিন্তু দিন শেষে এটা লা লিগা, আপনি কি ডিজার্ভ করেন আর করেন না সেসব আলোচনা বাইরে। এবং লা লিগার এই যে 20 ম্যাচ শেষে এখন আমরা এমন একটা টাইটেল রেস বোধহয় ফিরে পেলাম, যেটা কিছুটা হলেও হয়তো বার্সেলোনার জন্য অন্যায় মনে হতে পারে। এই কারণে বার্সেলোনা যে ব্র্যান্ডের ফুটবল গত 2 মাস ধরে খেলছে, তার বিপরীতে রিয়াল মাদ্রিদ যা করছে তাতে 1 পয়েন্টের গ্যাপ একেবারেই হয়তো নগণ্য। কিন্তু দিন শেষে এটা ফুটবল, এর সঙ্গে আর কিছু যায় না। দিন শেষে ওই 1 পয়েন্টের তফাৎটা সিজনের শেষে হয়তো বড় এক ঘটনা হয়ে থাকতে পারে, এবং যদি এখান থেকে রিয়াল মাদ্রিদ ফিরতে পারে তাহলে এই গেম উইকটা লোকে হয়তো আলাদা করে মনে রাখবে। যদিও বার্সেলোনা সমর্থকেরা হয়তো এইটা ভেবে স্বস্তিতে থাকবেন যে গতবার তারা সোসিয়েদাদের মাঠে সোসিয়েদাদের সমর্থকদের ওই উদযাপন দেখেছেন, তারপরেও গিয়ে তারা লা লিগা শিরোপাটা জিতেছিলেন। প্রায় একই রকম ঘটনার অবতারণা ওই মাঠে হয়েছিল আরও একবার। গতবার ছিলেন এক মহিলা সমর্থক, এবার এক পুরুষ সমর্থক। দেখা যাক বার্সেলোনার কপালে আসলে কি আছে। রিয়াল মাদ্রিদের কি অবস্থা? রিয়াল মাদ্রিদকে নতুন করে ঘুরে দাঁড়াতে হবে। আরবেলোয়ার আন্ডারে লা লিগার প্রথম ম্যাচটায় তারা জিতেছে, মানে লা লিগার প্রথম জয়ের দেখা তারা পেয়েছে, এবং সেই কাজটুকু করে তারা বার্সেলোনার সঙ্গে দূরত্বটাও ঘুচিয়েছে। কিন্তু নাও ইজ দ্য টাইম, কারণ এখন হচ্ছে সেই সময় যেখানে রিয়াল মাদ্রিদ তাদের আসল মুনশিয়ানাটা দেখাতে পারে। ধরুন আপনার কাছে বেঁচে থাকার কোনো রকম কোনো অবলম্বন নাই, আপনি একটা সমুদ্রে পড়ে গেছেন, আপনার কাছে আছে একটা ভেলা। এখন এই ভেলায় ভাসতে ভাসতে আপনি কত দূর যেতে পারবেন? রিয়াল মাদ্রিদকে এবার চিন্তা করুন। রিয়াল মাদ্রিদ সাধারণত যা করে, তাদের যখন কিছুই থাকে না তখন তারা একটা চ্যাম্পিয়ন্স লিগকে অবলম্বন করে নেয় এবং সেখান থেকে তারা পুরো সিজনের গতিপথ ঘুরিয়ে দেয়। সেই চ্যাম্পিয়ন্স লিগ মিশনটা রিয়াল মাদ্রিদের বা সব দলেরই শুরু হচ্ছে একটা বিরতির পরে। মাঝখানে যেহেতু একটা ব্রেক গেছে ডিসেম্বর মাসটা এবং জানুয়ারির প্রথম অর্ধটা, এখন এই রিয়াল মাদ্রিদ মোনাকোর সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে। যে রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলের 7 নম্বরে আছে, মোনাকোর সঙ্গে সান্তিয়াগো বের্নাবিউতে জিততে পারলে তাদের টপ 8-এ থাকাটা বোধহয় অনেকটুকু নিশ্চিত হয়ে যাবে। বার্সেলোনা পয়েন্ট টেবিলের টপ 8-এ নাই, বার্সার জন্য তাই এই সপ্তাহে এই ম্যাচটা জেতা খুব গুরুত্বপূর্ণ। স্লাভিয়া প্রাগের সঙ্গে তারা পয়েন্ট খোয়াতে চাইবে না। এবারে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা কিছুটা অধারাবাহিক। আতালান্তার সঙ্গে অ্যাথলেটিক বিলবাও খেলবে, আয়াক্সের প্রতিপক্ষ ভিয়ারিয়াল, আর আতলেতিকো মাদ্রিদ তাদের প্রতিপক্ষ গালাতাসারে, যে গালাতাসারেতে হয়তো আমরা আফ্রিকা কাপ অফ নেশনস খেলা ভিক্টর ওজিমেনকে দেখতে পাবো, যিনি নাইজেরিয়ার হয়ে কিছুদিন আগেও খেলেছেন। তাদের জন্য আসলে শক্ত একটা ম্যাচ আতলেতিকো যখন গালাতাসারের মাঠে যাবে। এই সপ্তাহটা বা এই মিডউইকটা তাই পুরোটাই চ্যাম্পিয়ন্স লিগ ময়। রিয়ালের জন্য আলাদা করে এর একটা বিশেষত্ব হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ নাইট, এবং এই বার্নাবিউতে শেষ ম্যাচে তাদের প্লেয়াররা যেভাবে দুয়ো খেয়েছে সমর্থকদের কাছ থেকে, ইনক্লুডিং ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহ্যাম, ইনফ্যাক্ট ফ্লোরেন্তিনো পেরেজ, এরপরে সেই সমর্থকদের মন জিতে নেওয়ার একটা সুযোগ হতে পারে মোনাকোর সঙ্গে এই ম্যাচটা। আর তার আগে মেন্টাল বুস্টারটা তো আছেই যে তারা এখন বার্সেলোনার চেয়ে লা লিগায় মোটে 1 পয়েন্টে পিছিয়ে, এত রকমের চড়াই উতরাইয়ের পরেও।
এবার আমরা যাই পয়েন্ট নাম্বার 3-তে, ওল্ড ট্র্যাফোর্ড আর নিরামিষ প্রিমিয়ার লিগ। মানে একটু নিরামিষই তো আসলে, তাই না? মানে এমন একটা সপ্তাহ গেছে, আর্সেনাল জিততে পারে নাই, ম্যানচেস্টার সিটি জিততে পারে নাই, যারা কেউ গোলও করতে পারে নাই, লিভারপুলও জিততে পারে নাই। এইরকম ঘটনা সব শেষ ঘটেছে 2015-16 মৌসুমে, যে এই তিনটা টিম একই সপ্তাহে জিততে পারে নাই। এবং এই গেম উইকে এত অল্প গোল হয়েছে, সব মিলে 14টা গোল হয়েছে এই 10টা ম্যাচে। সেরকম ম্যাচও বা সেরকম একটা সপ্তাহ গত 10 বছরের প্রিমিয়ার লিগে দেখা যায় নাই। এইগুলো তাই কিছুটা নিরামিষ মনে হতে পারে অনেকের কাছে, কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকেরা এই সপ্তাহে খুশি হয়েছেন অবশেষে মাইকেল ক্যারিকের আন্ডারে যে ইউনাইটেডকে দেখা গেছে, যে ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেড জিতেছে। তারপরে তাদেরকে নিয়ে অনেক কথা বলার সুযোগ হয়তো আছে, কিন্তু সেগুলো আমরা বলেছি দ্য ফুটবল শোতে, আপনি সেটা দেখে নিতে পারেন। আমরা যেহেতু চ্যাম্পিয়ন্স লিগ, তাই চ্যাম্পিয়ন্স লিগের ওই ব্যাপারটাতে ফোকাস করতে চাই এবং টাইটেল রেসে যে দুটো দল আছে তাদেরকে নিয়ে কথা বলতে চাই। আর্সেনাল যে সুবর্ণ একটা সুযোগ হাতছাড়া করলো, তাই না, নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে গোললেস ড্র করে। তারা জানতো যে এই ম্যাচটায় তারা যদি জিতে যায় তাহলে তারা 9 পয়েন্টে লিডে যাবে। ম্যান সিটিকে আর খাতায় পাতায় হয়তো রাখার দরকার হবে না। জানুয়ারি মাসের এই মাঝামাঝি সময় আমরা বলতে পারবো যে আর্সেনাল প্রিমিয়ার লিগ টাইটেলের পথে বড় সড়ো এক ধাপ এগিয়ে গেছে। কিন্তু ঘটনাটা ঘটেনি, কারণ আর্সেনাল সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি। আর্সেনাল একটানা আওয়ে ম্যাচের ভিতরে আছে। এফএ কাপ বলেন, প্রিমিয়ার লিগ বলেন বা লিগ কাপ বলেন, একটানা আওয়ে ম্যাচ। এই সপ্তাহে তাদের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটাও আওয়ে। সেই ম্যাচটা কি সেটা আমরা নিয়ে কথা বলবো, কিন্তু এই আওয়ে ম্যাচগুলোতে তাদের ফলগুলোর ভেতরে মোটে দুটো জয় একটু হয়তো কেউ কেউ কারো কারো মনে সংশয় জাগাবে। আর স্পেশালি দলটার নাম যখন হয় আর্সেনাল, তখন এই দলটা প্রিমিয়ার লিগ সিকিউর করার আগ পর্যন্ত আমাদেরকে ঝুলিয়ে ঝুলিয়ে কথা বলতে হবে যে আর্সেনাল কি পারবে, পারলে কি করে পারবে, আর্সেনাল কি বদনাম ঘোচাতে পারবে। এই সব কথাবার্তা আমাদেরকে তাই আগামী দিনগুলোতে হয়তো বলে যেতে হবে। তবে আর্সেনালের এই সপ্তাহে যে গুরুত্বপূর্ণ ম্যাচ আছে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের এগেইনস্টে, আরও একটা অ্যাওয়ে ম্যাচ সান সিরোতে গিয়ে তাদের খেলতে হবে। এই ম্যাচে আবার আর্সেনাল ফেভারিট। কেন ফেভারিট? কারণ চ্যাম্পিয়ন্স লিগে তারা তো এখনো পর্যন্ত কোনো ম্যাচ হারা নাই। আচ্ছা, চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে কথা বলতে বলতে হয়তো এমন হতে পারে যে অনেকে ভুলেই গেছেন চ্যাম্পিয়ন্স লিগ ঘটনাটা কি। আমরা একটু পয়েন্ট টেবিলটা দেখে নিই, তাহলে বোধহয় অনেকের সুবিধা হবে। সবার ওপরে চূড়ায় দলটার নাম আর্সেনাল, 16 গোল ব্যবধান, আর তাদের পয়েন্ট হচ্ছে 18। অর্থাৎ বুঝতেই পারছেন যে 6 ম্যাচ শেষে, মানে আর দুটো লিগ ফেজে ম্যাচ বাকি আছে, 6টার 6টায় জিতেছে আর্সেনাল। সবার ওপরে তাদের অবস্থান। বায়ার্ন মিউনিখ 2-এ, এরপরে 3-এ পিএসজি, ম্যান সিটি, আতালান্তা, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ, আর 9 আছে লিভারপুল। পরের অবস্থানগুলো এরকম, যেখানে আপনি 10-এ খুঁজে পাবেন ডর্টমুন্ড, এরপরে টটনাম, নিউক্যাসল, চেলসি, স্পোর্টিং সিপি, বার্সেলোনা, মার্সেই, ইউভেন্টাস আর গালাতা সারে। এরপরে ব্যাপারটা হচ্ছে এরকম, মানে আবার মনে করিয়ে দিই, 1 থেকে 8 সরাসরি তারা চলে যাবে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এ, আর 9 থেকে 24 পর্যন্ত দলগুলোকে খেলতে হবে চ্যাম্পিয়ন্স লিগের একটা প্লে অফ পানিশমেন্টের দুটো ম্যাচ, যে ম্যাচ থেকে জয়ী দলটা ওই রাউন্ড অফ 16-এ উঠবে। তার মানে 24 পর্যন্ত হচ্ছে কাট আউট লাইন। যদিও আরও দুটো ম্যাচ বাকি আছে, তখন হয়তো ঘটনা পাল্টে যেতে পারে পয়েন্ট টেবিলে এই সপ্তাহ শেষে। আর শেষের দলগুলো একেবারেই বাদ পড়ে যাবে, মানে 36 পর্যন্ত যা থাকবে 24-এর পরে ওপাশ থেকে এক টানে। তো চ্যাম্পিয়ন্স লিগে আমরা থাকি। আর্সেনাল এই ম্যাচে কেন ফেভারিট? কারণ আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগে যে পারফরমেন্স, এখনো পর্যন্ত 6 ম্যাচে তারা 17 গোল করেছে, গোল হজম করেছে মোটে একটা, তাও আবার বায়ার্ন মিউনিখের সঙ্গে। মানে এই দলটা অলরেডি চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখকেও হারিয়ে দিয়ে এসছে, বিগ ম্যাচ সব তাদের জেতা আছে। আর ইন্টার মিলানের দুর্নামটা কোন জায়গায়? এইবার তারা বড় ম্যাচ জিততে পারছে না। আর ইন্টার এখনো পর্যন্ত 6 ম্যাচ খেলেছে, তার ভেতরে তারা দুটোই হেরেছে। তাই এই ম্যাচে যতই সান সিরোতে খেলা হোক, আর্সেনালের একটা এজ হয়তো থাকবে বা থেকে যেতে পারে, কিন্তু কাজটা আর্সেনালের জন্য মোটেই সহজ হবে না, এটা মোটামুটি নিশ্চিত করে বলে দেওয়া যায়। এই সপ্তাহের বিগ ম্যাচ আর্সেনাল ভার্সেস ইন্টার মিলান। আর ইংলিশ দলগুলো অর্থাৎ ম্যানচেস্টার সিটি, তারা বোদো গ্লিমটের সঙ্গে খেলবে। ম্যান সিটি গতবার সরাসরি টপ 8-এ থাকতে পারে নাই, এবং সেটা তাদের কপাল পরে গিয়ে পুড়িয়েছিল। সেই ম্যান সিটি এবার সেই ঘটনাটা এড়াতে চাইবে এবং এড়িয়ে তারা সরাসরি ওই টপ 8-এ থাকতে চাইবে, যেহেতু একে তো প্রিমিয়ার লিগের রেসের ব্যাপার স্যাপার তাদের সঙ্গে আছে। টটেনহ্যাম খেলবে বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে। টটনহ্যাম আর স্ট্রাগলিং সাইড। ওয়েস্ট হ্যামের সঙ্গে তারা এই সপ্তাহে হেরেছে। থমাস ফ্র্যাঙ্কের ভাগ্য হয়তো নির্ধারণ হবে আগামী দিনগুলোতে। লিভারপুলের প্রতিপক্ষ অলিম্পিক মার্সেই, নিউক্যাসল ইউনাইটেড পিএসভি, চেলসি খেলবে পাফোসের সঙ্গে। ডেভিড লুইজের দিকে অনেকের নজর হয়তো থাকবে, এক্স চেলসি ফুটবলার, যিনি এখন খেলেন পাফোসের হয়ে। এই দেখা হওয়ার কথা ছিল না, কিন্তু পাফোস যখন ডেভিড লুইজকে নিয়েছে, এরপরে এই ম্যাচটায় আলাদা আকর্ষণ হচ্ছে এই লুইজকে কেন্দ্র করে।
ম্যান সিটিকে নিয়ে বলার কি আছে? ম্যান সিটিকে নিয়ে বলার আসলেই আছে। ম্যান সিটির চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে তো আমরা বললামই, কিন্তু প্রিমিয়ার লিগে যে ম্যান সিটিকে আমরা দেখলাম ইউনাইটেডের সঙ্গে, তারা আসলে কি করলো? তারা কি ভালো কিছু করতে পারলো? তারা ইউনাইটেডের মতো টিমের এগেনস্টে স্ট্রাগল করলো এবং ওই ম্যাচে তারা 2-0 গোলে হেরেছে। তারা 4-5-6-0 গোলেও হয়তো হারতে পারতো ম্যান সিটির। তাই খুব দ্রুতই নিজেদেরকে বোধহয় শুধরে নিতে হবে, সেটা হয়তো চ্যাম্পিয়ন্স লিগে নয়, কিন্তু প্রিমিয়ার লিগে আরও বেশি। পয়েন্ট নাম্বার 4, মিলানের 20, ইউভেন্টাসের হার। একটু ইতালিয়ান সেরিয়াতে থাকি, ইন্টার মিলানকে নিয়ে কথা বলা প্রয়োজন। সবার ওপরের দলটা ইন্টার মিলান, তারা এই সপ্তাহে জিতেছে 1-0 গোলে। ওই একমাত্র গোলটা করেছেন লাউতারো মার্তিনেজ, ইউ নো হু। এবং মজার ব্যাপার হচ্ছে, এই লাউতারো মার্তিনেজ 2020-21 মৌসুম থেকে এখনো পর্যন্ত ইন্টার মিলানের হয়ে সবচেয়ে বেশি বার ডেডলক ভেঙেছে। ডেডলক ভেঙেছে মানে কি? মানে ধরেন একটা ম্যাচ গোললেস চলছে, গোল শূন্যভাবে চলছে। এই ম্যাচে প্রথম গোলটা যে দল করে তারা তো একটা অ্যাডভান্টেজ পায় এবং দেখা যায় যে অনেক ক্ষেত্রেই হয়তো তারা জিতেও যায়। এই ডেডলক ভাঙার কাজটা সর্বোচ্চ 49 বার লাউতারো মার্তিনেজ করেছেন। এবারও তিনি সেই কাজটা করেছেন, যে কারণে ইন্টার ম্যাচ জিতেছে। দ্বিতীয় নামটা হাকান চালানোলু 20। ইম্প্যাক্টটা বোঝা যাচ্ছে, মানে পার্থক্যটা দ্বিগুণের চেয়েও বেশি। এই লাউতারো মার্তিনেজ হয়তো আরও একবার ট্রাম্প কার্ড যখন আর্সেনালের বিপক্ষে সান সিরোতে ইন্টার মিলানের চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ, আর সেটার প্রভাব তো আসলে এই সেরিয়ার পয়েন্ট টেবিলেও আছে। এসি মিলান তারা একেবারে গায়ে গা লেগে ওই লড়াইটা জমিয়ে তুলছে। নাপোলিও 1-0 গোলে জিতেছে। মানে এই তিনটা দলই এই সপ্তাহে সেরিয়াতে 1 গোলের ব্যবধানে 1-0 গোলে জিতেছে। এস রোমা জিতেছে, সেখানে পাওলো দিবালা একটা ছোটখাটো রেকর্ড হয়েছে। ইউভেন্টাস তারা আবার হেরে গেছে। এইটা হচ্ছে এই সপ্তাহের সম্ভবত সেরিয়ার সবচেয়ে বড় অঘটন। ইউভেন্টাসকে নিয়ে আমরা কথা বলবো, তবে তার আগে এসি মিলানকে নিয়ে আমাদের কথা বলা দরকার। এসি মিলান জিতেছে 1-0 গোলে। কিভাবে জিতেছে তারা? নিকলাস ফুলকুরগে গোলে। যারা খুব ট্রান্সফার উইন্ডোর খবর রাখেন নাই তারা হয়তো ভেবেছেন ওয়েস্ট হ্যামে এখন আছে নাকি। না, ওয়েস্ট হ্যাম থেকে তিনি এসি মিলানে এসেছেন এবং এসি মিলানের হয়ে তিনি নেমেই গোল করেছেন। কিসে গোল করেছেন? হেডে গোল করেছেন অবশ্যই, এর বাইরে আর তিনি কি করবেন। আর তাতে এসি মিলান ওই যে সেরিয়ার সিজনের ফার্স্ট ম্যাচটা হেরেছিল, তারপরে একটানা 20 ম্যাচে তারা পয়েন্ট পাচ্ছে। 13টায় জয়, 7টায় ড্র। সবশেষ 1993 সালে এমন ঘটনা ঘটেছিল, এসি মিলান কোনো সেরিয়ার কোনো একটা সিজনে একটানা 20 ম্যাচ থেকে পয়েন্ট পেয়েছিল। সেইবার ওই দলের কোচ ছিলেন ফাবিও কাপেলো, যিনি এখন টিভি অ্যানালিস্ট বা পান্ডিত যাই বলেন না কেন, আর এখন মাতসিমিলিয়ানো আলেগ্রি। তাই এই 1-0 গোলের জয়টাকে আপনি চাইলেই ফ্রেমিং করতে পারেন এই বলে যে আলেগ্রি মাস্টার ক্লাস। কিন্তু 1-0 গোলে আচ্ছা, এটা হচ্ছে ইউভেন্টাসের কথা, যে 1-0 গোলে হেরে গেছে ইউভেন্টাস এবং এই ইউভেন্টাসের একটানা জয়ের রেকর্ডটায় আবারও ছেদ পড়েছে। 1-0 গোলে তারা হেরেছে ক্যালিয়ারির কাছে এবং ওই ম্যাচে ইউভেন্টাসের বল পজিশন ছিল 78%। 2004-05 থেকে যখন থেকে অপটা আর কি এইসব ম্যাচের ডেটা রাখছে, এরপরে ইউভেন্টাস কখনোই 78 মানে কোনো টিম 78% বল পজিশন নিয়ে ম্যাচ হারে নাই। ইউভেন্টাস তো নাই সেরিয়াতে, সেই ঘটনা তারা ঘটিয়েছে। অদ্ভুত এক ম্যাচ হয়েছে এবং নাপোলির সঙ্গে তারা যে ডিসেম্বরে হেরেছিল, এরপরে পরের সপ্তাহে সেরিয়াতে নাপোলির ম্যাচের আগে গিয়ে তারা কালিয়ারির কাছে হারলো। এমন একটা সময় তারা হারলো যখন তারা টাইটেল রেসে একটু একটু করে ফিরছিল। সবশেষ সপ্তাহে তারা 5-0 গোলে ক্রেমোনেসিকে হারিয়েছিল, যেটা তাদের 8 বছরের ভেতরে সবচেয়ে বড় জয় ছিল সেরিয়াতে। এর পরের ম্যাচটায় পুরোপুরি পাশার দান উল্টে গেছে। যদিও স্পালেত্তির উপরে হয়তো ইউভেন্টাস সমর্থকেরা খুব বেশি চটবেন না, কারণ এই দলটাকে মোটামুটি ঘুরিয়ে একটা শেপে উনি এনেছেন। সেরিয়ার ফিরিস্তিটা শেষ করব ইতালিয়ান ক্লাবগুলোর যেসব ম্যাচ রয়েছে চ্যাম্পিয়ন্স লিগে সেসব দেখে। কোপেনহেগেনের বিপক্ষে খেলবে নাপোলি। নাপোলির চ্যাম্পিয়ন্স লিগ ফর্ম একদমই ভালো নয়। ইউভেন্টাসের প্রতিপক্ষ জোসে মরিনিওর বেনফিকা। আরও একবার সেই শীষ বাজানো উদযাপন দেখা যাবে কিনা দেখার বিষয়। আতালান্তা খেলবে অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে। পয়েন্ট নাম্বার 5, এটা বুন্দেসলিগা এবং একই সঙ্গে লিগ দুটোকে আমরা একসঙ্গে মার্চ করেছি। বুন্দেসলিগার টাইটেল রেস তো নাই, ওটার পয়েন্ট টেবিল দেখে আর লাভ আছে নাই তো। মানে বায়ার্ন মিউনিখ আরও একবার জিতেছে, কিন্তু লাইপজিগের সঙ্গে তারা যে 5-1 গোলে জিতলো, সেই ম্যাচেও তারা পিছিয়ে পড়েছিল 1-0 গোলে। যখন ব্রেক চলে অর্থাৎ হাফ টাইম, তখনও ওই ম্যাচে লাইপজিগ ফেভারিটস। এই ম্যাচটা জেতার ক্ষেত্রে লাইপজিগই বরং বায়ার্নের চেয়ে
বেশি ভালো খেলছিল, কিন্তু ম্যাচ ঘুরে গেছে যখন মাইকেল ওলিজে পরে নেমে 3টা অ্যাসিস্ট করেছেন। সেটা আবার একটা রেকর্ড হয়েছে, যে রেকর্ডটা সবশেষ 2019 সালে আরিয়ান রোবেন করেছেন বদলি হিসেবে নেমে বায়ার্নের জার্সিতে 3টা অ্যাসিস্ট। এখন আবার এই ওলিজে তাদেরকে মেলানো হচ্ছে রোবেন রিবেরির সঙ্গে, সেটা আবার রোবেন রিবেরির খুব একটা পছন্দ হচ্ছে না। এগুলো অনেক সামনের ব্যাপার, কিন্তু বায়ার্ন মিউনিখের এরই মধ্যে বুন্দেসলিগায় 71 গোল হয়ে গেছে, 71, এবং তারা অল টাইম রেকর্ডটা চেজ করছে, যেটা 101। গত 25-26 ম্যাচ জুড়ে প্রতিটাতে নিদেন পক্ষে বায়ার্ন মিউনিখ 2টো করে গোল করেছে। এই হচ্ছে তাদের অ্যাটাকিং শক্তি, মানে এইভাবে যদি আমরা বলতে পারি। আর বুন্দেসলিগায় দলগুলো তারা চ্যাম্পিয়ন্স লিগে টটেনহাম, বরুসিয়া ডর্টমুন্ডে তো আমরা দেখলামই, অলিম্পিয়াকোসের বিপক্ষে খেলবে বায়ার লেভারকুসেন, যারা এই সপ্তাহে হেরে গেছে। বুন্দেসলিগায় আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট, কারাবাগ, ফ্রাঙ্কফুর্টের অবস্থা যাতা। বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ ইউনিয়ন সেন্ট জেলওয়া। একটু উসমান দেমবেলেকে নিয়ে কথা বলা দরকার, তার আগে লিগ আর পয়েন্ট টেবিলটা একটু দেখে নেই। লস এখনো সবার ওপরে আছে। পিএসজি এই সপ্তাহে হয়তো জিতেছে, কিন্তু লসকে তারা সরাতে পারে নাই। লস একটানা 10 ম্যাচ জিতেছে সব প্রতিযোগিতা মিলিয়ে। পিএসজি এখনো 1 পয়েন্টে তাই পিছিয়ে আছে। কিন্তু পিএসজির এই সপ্তাহের খেলায় আপনি কি দেখতে চাইবেন? আপনি দেখতে চাইবেন উসমান দেমবেলের সেকেন্ড গোলটা। ওটা যদি আপনার এখনও দেখা না হয়ে থাকে তাহলে একবার একটু রিপ্লেটা দেখে নিতে পারেন, ইউটিউবে তো আছেই। এবং দেখার পরে আপনি বুঝতে পারবেন কেন উসমান দেমবেলে ব্যালন ডি'র জিতেছিলেন গতবার, আর এইবারও সেই ধারায় থাকতে পারেন যদি পিএসজি সিজনটা আগের মতো করে শেষ করতে পারে। যদিও তারা এরই মধ্যে কুপ দে ফ্রান্স থেকে বাদ পড়ে গেছে, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ আর লিগ এই দুটো বাকি আছে। এবং লুই এনরিকে বলছেন, আমরা সবচেয়ে যে টুর্নামেন্টের গুরুত্ব কম সেখান থেকে বাদ পড়েছি, আমরা এবার চ্যাম্পিয়ন্স লিগ এবং লিগ আর জন্য যেতে চাই। দুটোর কোনোটাতেই তারা এই মুহূর্তে শীর্ষে নাই। গত বছরও এই সময় তারা ওই রকম অবস্থায় ছিল না। তবে এই ছিল আমার এই সপ্তাহের 5 মিশালি, একটু অন্যরকম। আপনি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন কি কি আমি মিস করে গেছি, আর আপনার ভাবনাটাই বা কি এই সপ্তাহে যা ঘটলো এসব নিয়ে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.